গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ বহু শিল্প কারখানায়, বেকার হাজারো শ্রমিক। জ্বলছে না বাসাবাড়ির চুলা, থমকে গেছে গাড়ির চাকাও। বৃষ্টি ও জলাবদ্ধতায় চট্টগ্রাম নগরীর প্রায় ২০০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত। খানাখন্দে ভরা রাস্তায় ভোগান্তি। ২ লেনের ভাঙা কুয়াকাটা মহাসড়কে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। কুমিল্লায় সীমান্তবর্তী বেড়িবাঁধে দিনে দুপুরে চুরি হচ্ছে সড়ক বাতি। সন্ধ্যা নামলেই বাড়ছে চুরি ছিনতাই, আতঙ্কে স্থানীয়রা। এবং ভরা মৌসুমেও ইলিশ নিয়ে নদী সাগরে শূন্য হাতে ফিরছেন জেলেরা। হুমকির মুখে বরগুনার মৎস্য অর্থনীতি। দেশজুড়ে গ্যাস সংকটের প্রভাব পড়েছে শিল্পনগরী নরসিংদীতেও। গ্যাসের অভাবে উৎপাদন বন্ধ বহু শিল্প কারখানায়, বন্ধ হচ্ছে একের পর এক প্রতিষ্ঠান। জ্বলছে না বাসাবাড়ির চুলা, থমকে গেছে সিএনজি চালিত গাড়ির চাকাও। দ্রুত সমস্যার সমাধান না হলে উৎপাদন শিল্পে বিপর্যয়ের শঙ্কা কারখানা মালিকদের। গ্যাস সংকটের কারণে চলছে না কারখানার মেশিন, কাজ না থাকায় নেই শ্রমিকদের কোলাহল। নরসিংদীর শিল্প কারখানাগুলোতে প্রবেশ করলেই এখন দেখা মিলে এমন চিত্রে। মহেশখালীর একটি ভাসমান এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে প্রায় এক সপ্তাহ ধরে বিঘ্ন হচ্ছে গ্যাস সরবরাহ, যার নেতিবাচক প্রভাব পড়েছে নরসিংদীর গ্যাস নির্ভর শিল্প কারখানাগুলোতে। গ্যাসের অভাবে এরই মধ্যে চুয়ালা ও মাধবদী এলাকায় বেশ কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। যেগুলো চালু আছে সেখানেও উৎপাদন নিম্নমুখী। সময়মতো পণ্য ডেলিভারি নিয়ে দুশ্চিন্তায় কারখানা মালিকরা। যেখানে গ্যাস প্রেসার থাকে ২০-২৫, সেখানে গ্যাস প্রেসার আছে মাত্র ২-৩। এই কারণে মেশিন সবসময় বন্ধ থাকতেছে, প্রোডাকশন উৎপাদন ব্যাহত হচ্ছে। পার ডে আমাদের ক্ষতি ১.৫-২ লাখ টাকা ক্ষতি আমাদের। আমরা চাই এটা যেন চালু হয়। গ্যাসের অভাবে চুলা জ্বলছে না বাসাবাড়িতেও। একই অবস্থা পরিবহন খাতেও। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গাড়ি সারি প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। গ্যাস দেখা গেছে যে ৫টার পর যা চলে যায়, আসে ৩টার দিকে একটু আসলে এই অল্প আছে একটু রান্না করতে হয়। ৫ ঘন্টা হয়েছে এবারছি তেলের গ্যাসের লেগা। সরকার যদি দ্রুত এটা পদক্ষেপ না নেয় সব লাড়ে মারা দেব। এর প্রভাব পড়েছে রুটি রুজিতেও। কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক। উৎপাদন বন্ধ থাকলে তো আর একটা ফ্যাক্টরি চলে না। মেশিন বন্ধ থাকে, ওয়ার্কারের সমস্যা হয়, এখানে আমাদের বেতন নিতেও সমস্যা হয়ে যাবে। ঘোড়াশাল সার কারখানায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করায় অন্য খাতে ঘাটতি বেড়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে আশা তিতাস কর্তৃপক্ষের। বিদ্যুৎ কেন্দ্র আছে, ফার্টিলাইজার আছে, এগুলো গ্যাস দেওয়ার পর আমরা সেগুলো এখন অন্যান্য জায়গায় গ্যাস সাপ্লাই করছি। আমি যতই জানি যে বাইরের এক্সপার্টরা আসছেন, মেরামত হওয়ার পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। গ্যাস সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার। ডিবিসি নিউজ ডেস্ক। গ্যাস সংকটের আরও খবর জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, গত কয়েকদিন ধরে দেখছি যে ঘরের চুলা থেকে শিল্প কারখানা সর্বত্রই গ্যাস সংকটের প্রভাব পড়েছে। তো সাভারে পরিবহন খাতে গ্যাস সংকটে কী ধরনের প্রভাব দেখছেন, জানাবেন বিস্তারিত। সাথে আসলে পরিবহন খাত, শিল্প কারখানা, বাসাবাড়ি সব কিছুতেই কিন্তু গ্যাসের এই সংকটের যে প্রভাব সেটি আমরা দেখতে পাচ্ছি। যেহেতু শিল্পাঞ্চল, এখানে শিল্প কারখানাগুলোর বেশিরভাগই তো আসলে নির্ভর করে গ্যাস চালিত যে ব্রয়লার এবং গ্যাসের জেনারেটর সেগুলির সাথে, এবং এই যে গ্যাসের প্রভাবে সেই কারণে কিন্তু কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। সেই বিষয়টি নিয়ে আমরা এর আগেও জানিয়েছি। সিএনজি পাম্পগুলিতেও সংকট রয়েছে। বাসাবাড়িতে গ্যাসের অভাবের কারণে অনেকেই ঠিকমতো গ্যাসের চাপ পাচ্ছেন না, রান্না বাড়াতে সমস্যা হচ্ছে। সে কারণে আসলে এই শিল্প শ্রমিকদের কিন্তু সকালে খাবারটাও আসলে কিছুটা সংকটের মুখে পড়ছে। একটু আমরা এখন একটি গার্মেন্টস কারখানায় রয়েছে, এখানকার একজন কর্মকর্তার কাছে জানতে চাইব, এই যে সংকট প্রায় ৭-৮ দিন হতে চললো, আপনাদের উপরে এর প্রভাবটা কেমন একটু বলবেন? আসলে আমাদের উৎপাদন ব্যবস্থার যে মূল মন্ত্র সেটাই হলো আমাদের যে জ্বালানি, এবং জ্বালানির মধ্যে রয়েছে গ্যাসের সংকট তীব্র হওয়ায় এখন চাপ পড়ছে ইলেকট্রিসিটির উপরে, এবং ইলেকট্রিসিটিও অব্যাহতভাবে না থাকার কারণে একই সাথে আমাদের সহায়তা নিতে হচ্ছে জেনারেটর, এবং সকলেই একসাথে জেনারেটর অন করার কারণে হচ্ছে যে
আমাদের যে ডিজেল বা তেলের যে সরবরাহ ব্যবস্থা সঠিকভাবে না থাকায় একই সাথে এই সংকট এখন খুব চরমে পড়েছে এবং এরই ধারাবাহিকতা চলমান থাকলে আমাদের এই যে বিশ্ববাজারে যে চ্যালেঞ্জ রয়েছে, যে প্রতিযোগিতামুখী বাজার, সেই বাজারে আমরা খুবই চ্যালেঞ্জের অবস্থায় পড়ে যাব এবং উৎপাদন ব্যবস্থা ব্যাহত হলে আমাদের সঠিক সময় শিপমেন্ট দেওয়া খুবই একদমই অসম্ভব হয়ে পড়বে। একই সাথে মাস শেষে শ্রমিকদের বেতন, তাদের যে পাওনাদি বুঝিয়ে দেওয়াটা খুবই চ্যালেঞ্জের মুখে। সুতরাং আমাদের সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে যাতে এই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নিয়ে যাতে এই সংকট নিরসন করে জিরো পর্যায়ে নিয়ে আসা যায়। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন এই যে গ্যাস সংকটের এই সমস্যাটি, এটি কিন্তু গার্মেন্টস সেক্টরে আসলে এমনভাবে প্রভাব ফেলেছে। আমরা কিন্তু গত 2 দিন ধরে দেখতে পেয়েছি যে সাভার এই শিল্পাঞ্চলে অতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে এবং এই বিদ্যুৎ বিভ্রাটের যন্ত্রণায় কিন্তু আসলে জেনারেটরও চালাতে হচ্ছে খুব বেশি, যার ফলে ডিজেল লাগছে, বাড়তি অকটেন লাগছে, সেই দিকেও এটির একটা প্রভাব পড়ছে। তো দীর্ঘমেয়াদী এই প্রভাব দূর করতে এখনই আসলে উদ্যোগ না নিলে তারা এই শিল্প কারখানা সহ সবাই বিপদে পড়বে, এমনটাই জানাচ্ছেন তার সাথী। ধন্যবাদ শফি। জলাবদ্ধতা কাটলেও দুর্ভোগ শেষ হয়নি বন্দরনগরীর বাসিন্দাদের। চট্টগ্রামবাসীর কাছে এখন ভোগান্তির নতুন নাম খানাখন্দে ভরা সড়ক। প্রধান সড়ক থেকে অলিগলি প্রায় সর্বত্রই একই চিত্র। সিটি কর্পোরেশন অগ্রাধিকার ভিত্তিতে সড়ক মেরামতের কথা জানালেও বছর বছর ভোগান্তিতে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের। প্রায় ৭০ লাখ মানুষের বাস বন্দরনগরী চট্টগ্রামে, কিন্তু জনবহুল এই নগরীতে সেবার মান বরাবরই রয়ে গেছে উপেক্ষিত। প্রতি বর্ষাতে জলাবদ্ধতায় নাকাল হয় নগরবাসী, এবারও তার ব্যতিক্রম নয়। টানা বৃষ্টিতে পথঘাট ডুবে সৃষ্টি হয় অসহনীয় দুর্ভোগ। বৃষ্টি কমে আসায় পানি নামলেও নগর জুড়ে রয়ে গেছে ক্ষতচিহ্ন। অক্সিজেন, আতুরার ডিপো, মুরাদপুর, বন্দর ও আগ্রাবাদ সহ বিভিন্ন এলাকার সড়কে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ভাঙাচোরা সড়কে চলতে গিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে বাসিন্দাদের, বেড়েছে যানজট। যে আগ্রাবাদের ওখানে প্রায় জায়গায় এই খানাকুন্দু রাস্তায় অনেক বড় বড় গর্ত, তারপর হচ্ছে জামাল খান মোড়ে আছে অনেকগুলো গর্ত। জায়গায় রাস্তাঘাট ভেঙে অবস্থা খারাপ হচ্ছে, আমাদের গাড়ি চালাতে অনেক সমস্যা, অনেক গাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক নিয়মে চালাইতে গেলে মানে গাড়ির এদিক সেদিক চলে যায় এবং কি গাড়ির টাল হয়ে যায়, চাক্কা নষ্ট হয়ে যায়। জনদুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ সড়কগুলোকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে সংস্কার করা হচ্ছে বলে দাবি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। আমরা পানি নেমে যাওয়া তাতে ফন্সটাকায় ঘুরে দিয়েছি বোকার দিকে চিন্তা করে আমরা আমাদের পকেটে দিয়ে কাজ করতে এবং এটি কি দিয়ে পেতেন কমের মধ্যে টাইপ হয়ে গেল। সিটি কর্পোরেশনের হিসাবে সাম্প্রতিক জলাবদ্ধতায় নগরীর প্রায় 200 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মেরামতে লাগবে 350 কোটি টাকারও বেশি। ডিবিসি নিউজ ডেস্ক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মীর কাদের। মীর কাদের, হামলার ঘটনা নিয়ে কি বলছেন সাধারণ শিক্ষার্থীরা? এই বিষয়ে কোনো প্রতিবাদ কর্মসূচি রয়েছে কিনা আজকে, আর এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন বিস্তারিত। সাথী, গতকাল সারাদিন কিন্তু ক্যাম্পাস বেশ উত্তাল ছিল। প্রক্টরের দপ্তরে সালাউদ্দিন আম্মারের এক শিক্ষার্থীকে ছাত্রলীগ বলে যে থাপ্পড় মারা, এটাকে কেন্দ্র করেই কিন্তু মূলত ঘটনার সূত্রপাত। তারপরেই কিন্তু সারাদিন বেশ কয়েক দফায় মারামারি হয়েছে। তবে আজ ক্যাম্পাস কিন্তু বেশ ঠান্ডা আছে, অর্থাৎ ক্যাম্পাসে কিন্তু কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি এবং কোনো ছাত্র সংগঠন বা কোনো সংগঠনের তরফ থেকেই কিন্তু কোনো কর্মসূচি ডাকা হয়নি। প্রশাসন যেটি আমাদেরকে গতকালকে জানিয়েছে, তারা মৌখিকভাবে তদন্ত কমিটি গঠন করছে, তবে তদন্ত কমিটিতে কারা কারা আছেন সেটি তারা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবেন। আর সাধারণ শিক্ষার্থীর বিষয়টি যে বলি, গতকাল যে ঘটনাটি ঘটেছিল, এই যে আমার পিছনে যে লাইব্রেরির ভিতরে ঢুকে কিন্তু রাকসু নেতৃবৃন্দ এবং শিবিরের নেতাকর্মীরা 3 শিক্ষার্থীকে যে মারধর করে, সেখানে তারা একজনকে ছাত্রলীগ বলে দাবি করেছে। তাদেরকে যে মারধর করে, এই মারধর করার সময় কিন্তু শিক্ষার্থীরা লাইব্রেরিতে বসে পড়ছিলেন, সেই অবস্থায় কিন্তু এই ঘটনা ঘটে, যে কারণে শিক্ষার্থীরা কিন্তু খুবই ভীত। এবং আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু যারা লাইব্রেরি পড়া শিক্ষার্থী তারা কিন্তু ওই সময় তারা প্রতিবাদ করছিলেন যে লাইব্রেরির ভিতরে সেগুলো কি হচ্ছে, এবং তারা কিন্তু দেখেছি যে ওই সময় রাকসু এবং শিবিরের নেতাকর্মীদের সাথেও কিন্তু লাইব্রেরিতে যারা পড়ুয়া সাধারণ শিক্ষার্থী ছিল তাদের সাথেও কিন্তু কথা কাটাকাটি হয়েছে। তো শিক্ষার্থীরা কিন্তু খুবই ভীত এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে ক্যাম্পাসে আসলে এ ধরনের কোনো পরিস্থিতি আসলে মেনে নেওয়া যায় না। একটা লাইব্রেরির ভিতরে ঢুকে আসলে এই ধরনের পরিস্থিতি, এই ধরনের যে পরিবেশ, সেটা আসলে কোনো ভালো পরিবেশ না। তো তারা যেটি বলছেন যে প্রশাসনের উচিত এই বিষয়ে আসলে একটা শক্ত পদক্ষেপ নেওয়া, যে কোনো পরিস্থিতিতে ক্যাম্পাস যেন ঠান্ডা থাকে, ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত থাকে, তাদের দাবি হচ্ছে এটাই। এবং এই যে পুরো ঘটনাটা ঘটছে, এই ঘটনায় যারা জড়িত তাদেরকে যেন শাস্তির ব্যবস্থা করা হয়। সাথী, ধন্যবাদ কাদের।
কোটি টাকা ব্যয়ে স্থাপিত সরু সড়কবাতির আলো নিরাপদ চলাচলের স্বপ্ন দেখেছিলেন কুমিল্লার সীমান্তবর্তী মানুষ। তবে সোলার প্যানেলের ব্যাটারি ও মূল্যবান যন্ত্রাংশ চুরি একের পর এক ঘটনায় নিভে গেছে আলোর সেই প্রতিশ্রুতি। আর সেই অন্ধকারে প্রতিদিনই বাড়ছে চুরি ছিনতাইয়ের ঘটনা। তবে স্থানীয় প্রশাসন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবি ইউনিয়নের সীমান্তবর্তী গোলাবাড়ি থেকে টিক্কারচর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়কের চিত্র এটি। 2023 সালে উপজেলা পরিষদের অর্থায়নে গোমতী নদীর বেড়িবাঁধ এলাকায় প্রায় 1 কোটি টাকা ব্যয়ে এই সড়কে স্থাপন করা হয় প্রায় 5 শতাধিক সোলার লাইট। আলোর ব্যবস্থা হওয়ায় রাতের বেলায় নিরাপদে চলাচলের সুযোগ পান পাঁচথুবি ইউনিয়নের কয়েক গ্রামের লক্ষাধিক মানুষ। তবে গত 2 বছরে একের পর এক সোলার লাইট চুরির ঘটনায় চরম দুর্ভোগে লক্ষাধিক মানুষ। স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা কয়েক ধাপে প্রায় 2 শতাধিক সোলার লাইট খুলে নিয়ে গেছে। কোথাও কোথাও লাইটের খুঁটিসহ তুলে নেওয়া হয়েছে। ফলে রাত নামলেই পুরো সড়কের বড় একটি অংশ অন্ধকারে ডুবে যায়। এতে বেড়ে গেছে চুরি, ছিনতাই ও ডাকাতির আশঙ্কা। এখন এগুলো ভাঙ্গা সব নিয়ে গেছে। আমরা রাত্রেবেলা চলাফেরা করতে আমাদের ভীষণ কষ্ট, ভীষণ অসুবিধা। আন্দারের থেকে বাড়িয়া আমরা ইয়া লাঠি দিয়া বাড়ি মারে বা চুরি টুরি ধরিয়া অটো মোটর লইয়া যাই। আন্দারে অসুবিধা হচ্ছে না, মনে করেন গালা ছোট ছোট ঐতিহাসে বেশি, চিন্তায় ঐতিহাসে বেশি। জনপ্রতিনিধিদের দাবি, মাদক ব্যবসায়ী ও ভ্রাম্যমাণ মাদক সেবীরাই মূলত এসব সোলার লাইট চুরির সঙ্গে জড়িত। মাটি যারা কাটছে তারা সর্বপ্রথমে লাইটগুলা ভেঙে ফেলছে বা কোনো কিছু করছে। আর দ্বিতীয়ত হচ্ছে মাদক সেবনকারীরা মাদকের টাকা জোগাড় করতে না পেরে, বুঝছেন, এই লাইটগুলো নিয়ে গেছে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা ও থানা প্রশাসন। লাইটগুলো চুরি হয়েছে, নাইলে নষ্ট হয়ে গেছে। যদি চুরি সংক্রান্ত বিষয়ে কোনো ধরনের কোনো রিলেটেড পাওয়া যায়, আমরা সাথে সাথে আইনগত ব্যবস্থা নেব। আর আপনাদের যদি কোনো তথ্য থাকে আপনাদের সহযোগিতা চাইতেছি। এগুলো নিরাপত্তা নিশ্চিত করা যায়, যেগুলো আছে এখন সচল সেগুলো, এবং যেগুলো চুরি হয়ে গেছে ইতিমধ্যে সেগুলোর ব্যাপারে আসলে একটা তদন্ত করে দেখব যে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেগুলো রিপেয়ার করা বা পুনঃস্থাপন করার ব্যাপারে উদ্যোগ। জনগণের নিরাপদ চলাচল নিশ্চিতে চুরি হওয়া সোলার লাইট উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মধ্যপাড়া গ্রামের 2 শতাধিক পরিবার। সামান্য বৃষ্টি হলে রাস্তাঘাট, বাড়িঘর তলিয়ে যায় পানিতে। জ্বলে না চুলা, বর্ষায় কেউ মারা গেলে দাফন করায় দায়। বারবার প্রতিশ্রুতির পরও দুর্ভোগ নিরসন না হয় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। এ চিত্র গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মধ্যপাড়া গ্রামের। প্রতি বর্ষাতে এমন ভোগান্তিতে পড়তে হয় বাসিন্দাদের। গ্রামটিতে প্রায় 500 পরিবারের বাস। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলে তলিয়ে যায় নিচু এলাকার 2 শতাধিক পরিবারের ঘরবাড়ি। জলাবদ্ধতায় রান্নাবান্না কঠিন হয়ে পড়ে। গ্রামের কেউ মারা গেলে দাফন নিয়ে পড়তে হয় ভোগান্তির মধ্যে। এই ভোগান্তিটা হলো প্রায় 10 বছর। বাড়ির চুলো রান্না বাড়া বন্ধ, ছেলে মেয়ে স্কুল কলেজে যাবে, সে তাও প্রায় সমস্যা। কবরস্থানগুলো তলায় গেছে। এই যে বাড়ির যে পরিস্থিতি, মুসল্লিরা ঠিকমতো মসজিদে আসতে পারে না। গত বছর উপজেলা নির্বাহী কর্মকর্তা জলাবদ্ধতা নিরসনে আশ্বাস দিলেও তার বদলির পর আর কাজ হয়নি বলছেন স্থানীয়রা। বৃষ্টি হওয়ার আগেই আমরা কোনো ব্যবস্থা নয়, কতজন আসে বলে, চেয়ারম্যান মেম্বার আসে বলে, তোমার ছেলে আস্তে আস্তে কাজ হয় না। সরকার আসে, সরকার যায়, চেয়ারম্যান আসে, চেয়ারম্যান যায়, মেম্বার আসে, মেম্বার যায়। আসলে কাউরে সবাই অদাবদ্ধ, কিন্তু কাজের সময় কেউ সঠিকভাবে কাজ পরিচালনা করে না। আমরা চাচ্ছি যাতে আমাদের এখানে এই ড্রেনটা হয় এবং এইটা যাতে অতি দ্রুত হয়। সংকট সমাধানে স্থানীয় জনপ্রতিনিধিকে নির্দেশনা দেওয়ার কথা জানান বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউনিয়ন পরিষদের যে প্যানেল চেয়ারম্যান আছে তার মাধ্যমে ভেরিফাই করেছি, জরুরি ভিত্তিতে আমাদের উপজেলা রাজস্ব ফান্ড থেকে ওইখানে যেন পাইপ দিয়ে এই পানিটা কিভাবে নিষ্কাশন করা যায় এই ব্যবস্থা গ্রহণের জন্য আমি নির্দেশনা প্রদান করেছি। দুর্ভোগের এই বিষয়গুলো আমরা প্রশাসনের পক্ষ থেকে আমরা নিবিড় মনিটরিং এ রেখেছি এবং যেখানে থেকে আমাদের কমপ্লেন আসতেছে আমরা ভিজিট করে এটা কিভাবে নিষ্পত্তি করা যায় এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি। জলাবদ্ধতা নিরসনে দ্রুত ড্রেন নির্মাণ করা হবে, ভোগান্তি থেকে মিলবে মুক্তি, এমনটাই চাওয়া গ্রামবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। হাওড়া অঞ্চলের মানুষের যাতায়াত সহজ করতে এবং কৃষিজমি থেকে উৎপাদিত ধান দ্রুত ঘরে তোলার লক্ষ্যে হবিগঞ্জের আজমেরীগঞ্জে নির্মাণ করা হয় একটি সেতু।
তবে ৫ কোটিরও বেশি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি ৩ বছর পেরিয়ে গেলেও এখনও ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি। মূল সেতুর কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি কার্যত অচল অবস্থায় পড়ে আছে। হবিগঞ্জের হাওর অঞ্চল হিসেবে পরিচিত আজমিরিগঞ্জ ও বানিয়াচং উপজেলার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবের লক্ষ্যে কাটাগাং নদীর উপরে ৮৩ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণ করা হয়। নয়াগড় গ্রামের পাশ দিয়ে নির্মিত এই সেতুর কাজ শুরু হয় ২০২২-২৩ অর্থবছরে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৫ কোটি ১৮ লাখ টাকার বেশি ব্যয়ে নির্মিত সেতুর মূল কাঠামোর কাজ শেষ হলেও এখনো হয়নি সংযোগ সড়ক। তাই প্রতিদিনের মতোই মানুষকে বিকল্প ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করে চলাচল করতে হয়। কেমন অবস্থা আমরা আছি ভাই, না নিতে পারি ধান, না নিতে পারি গরু বাছুর। ব্রিজের দুই পাশে মাটি না থাকাতে আমরা দেশের মানুষ যাতায়াত করা খুব কষ্ট হয়। জন্য সরকার কিন্তু বর্তমানে আমরা তবে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর জানাচ্ছে শীঘ্রই মাটি ভরাট করে সংযোগ সড়ক নির্মাণের কাজ সম্পন্ন করা হবে। ব্রিজের কাজ কমপ্লিট, এখন হলো এপ্রোচের কাজ চলমান। আমরা ইনশাল্লাহ খুব দ্রুত এপ্রোচের কাজ শেষ করে চলাচলের উপযোগী করার জন্য আমরা খুবই চেষ্টা করতেছি। দ্রুত সড়ক নির্মাণ না হলে কোটি টাকার প্রকল্প কেবল কাগজে কলমে সীমাবদ্ধ থেকে যাবে, এমনটাই আশঙ্কা এলাকাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।